আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি মিতুর রহমান। আজকে এসএসসি ব্যাচের বাংলা প্রথম পত্র ক্লাসটি লিখব। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে তো বসন্ত গেল না? গেল ঠিক না, আসলো, শুরু হলো পয়লা ফাল্গুন। উদযাপন করেছো সবাই? সুন্দর সুন্দর ড্রেস পরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, মজা করেছো তাই না সবাই? হ্যাঁ, শুধু পরীক্ষা এই জন্য যে সবসময় প্রেশারে থাকতে হবে তা কিন্তু না। এই যে বিভিন্ন দিবসগুলো আসে, বিভিন্ন দিন আসে, অকেশন আসে, আমাদের কিন্তু এগুলো উদযাপন করা উচিত। তাহলে ভালো লাগে নিজেদের কাছে, উৎফুল্লতা, নতুনভাবে আমরা কাজ শুরু করতে পারি, তাই না? কিন্তু যদি আমরা সারাক্ষণ পড়ার উপরই থাকি যে সামনে পরীক্ষা, কি বসন্ত, কি ফাল্গুন, তাহলে কি পড়ায়ও মন বসে না, আর এমনিতে তো মন খারাপ থাকে। কিন্তু তুমি যদি সুন্দর করে উদযাপন করে নিজেকে চার্মফুল রাখতে পারো, তাহলে কি ঘুরে এসে পড়তে বসতে মজা লাগে না? সব কিছুই তো হলো। আচ্ছা, যাই হোক, এসব কথা শুনলে হয়তো সবাইকে পিটাবে যে স্টুডেন্টদের পড়াশোনা বাদ দিয়ে কি বলছে। বাংলা প্রথম পত্রে আমরা কি পড়িয়াছিলাম মনে আছে? শোভা, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর। গত ক্লাসে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি বা রবীন্দ্রনাথ ঠাকুরকে শোভা গল্পটা কেন লিখেছেন তার অল্প একটু আর কি তোমাদের বলেছিলাম, আর বেশি বলেছিলাম আসলে রবীন্দ্রনাথ পরিচিতি, তাই না? আজকে তাহলে আমরা সরাসরি কি গদ্যে চলে যাই, গল্পে। আজকে পড়াবো শোভা। শোভা রবীন্দ্রনাথ ঠাকুর। শোভা গল্পটি রবীন্দ্রনাথ কেন লিখেছেন আর আমাদের কাছে কেনই বা পাঠ্য জানি আমরা? গল্পটা তো সবাই আমরা পড়েছি, তাই না? এসএসসি পরীক্ষা যেহেতু সামনে, আমরা 2 বছর একটা জিনিস পড়ছি, একটা বই পড়ছি, একটা গল্প সম্পর্কে ধারণা তো আমাদের সবারই আছে, তাই না? হ্যাঁ, তারপরেও আমি একটু তোমাদের সুবিধার জন্য বলি যে আসলে শোভা গল্পটা মানে কেমন গল্প, গল্পের কাহিনীটা কি, কেন লিখেছেন কবি এই গল্পটা। শোভা কি বাক প্রতিবন্ধী, তাই না? কথা বলতে পারে না। তার এই কথা না বলার কারণে তার কোনো বন্ধুও নাই। তাকে আসলে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়, হেয়ভাবে দেখা হয়। তাকে আসলে তার ধারণা যে কেউই ভালোবাসে না। তার মা তাকে মনে করে যে তার মায়ের অভিশাপ সে, কিন্তু তার বাবা তাকে অনেক ভালোবাসে, এটা আমরা জানি, দেখেছি গল্পে যে তার বাবা তাকে অনেক ভালোবাসে, কিন্তু মা তাকে নিজের অভিশাপ মনে করে। কারণ সমাজের নারীরা এমনিতেই অবহেলিত, নিগৃহীত, তাই না? এখন অবশ্য সমাজটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছেন তখন কিন্তু সমাজের এই অবস্থা ছিল না। নিশ্চয়ই আরো অবনতি ছিল, অবনত ছিল আমাদের এই সমাজটা। সেখানে নারীকে ভালোভাবে দেখা হতো না। সেখানে যদি একটা মেয়ে নারী, সে যদি আবার কথা বলতে না পারে, তাহলে তাকে কিভাবে দেখা যেতে পারে, কিভাবে তার সঙ্গে ব্যবহার করা হতো, এটা আসলে ভাববার বিষয়, তাই না? শোভা গল্পটা থেকে আমরা একটু বুঝতে পারি যে ওই সময় আমাদের এইসব প্রতিবন্ধী শিশুদের, প্রতিবন্ধী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা হতো। তারপরে শোভা তার জীবনযাপনে কত প্রতিবন্ধকতার শিকার হয়েছে, এগুলো আমরা শোভা গল্পে দেখতে পারবো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই গল্পটা কেন তুলে ধরছেন? কারণ আমরা যেন প্রতিবন্ধীদের অবহেলা না করি, তাদের প্রতি মমতাময়ী হই, মমত্ব প্রকাশ করি, তাদের যে চাওয়া পাওয়া, হাসি কান্না, দুঃখ সব কিছু থাকতে পারে, এগুলো যেন আমরা নিজেরা ফিল করি, আমরা যেন নিজেরা অনুভব করতে পারি। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে এই গল্পটি উপস্থাপন করেছেন। আসলে
শোভার কথা বলার না কথা বলে না, তার কারণটা তার মায়ের ঘাড়ে নেওয়ারও একটা কারণ আছে। যে সমাজে নারীরা যেহেতু অবহেলিত, সেহেতু না মাও একটা নারী। মা মনে করে যে আসলে নিজের কোনো ভুলের কারণেই হয়তো তার মেয়ে কথা বলতে পারে না। তার সঙ্গে তো কেউ মেশেই না, কিন্তু তার কিন্তু অনেক প্রাকৃতিক বন্ধু আছে, তাই না? মানুষ বাদে। হ্যাঁ, মানুষও একজন আছে, প্রতাপ নামে একটা ছেলে, তাই না? দেখি তার যে বন্ধু, তারা কিন্তু প্রকৃতিতে মিশে আছে, তারাও কথা বলতে পারে না। কে কে সেই বন্ধুরা? 3 জন না? তিন রকম প্রাণী তার বন্ধু। শোভা আমি শোভা বলে ফেলছি। শোভার বন্ধু হচ্ছে 2টা গরু, কি একটা ছাগল, আর হচ্ছে বিড়াল। হ্যাঁ, গরু, ছাগল, বিড়াল এগুলো হচ্ছে শোভার বন্ধু। শোভা এদের সঙ্গে সময় কাটায়, এদের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্ত। এবং তারাও যেহেতু কথা বলতে পারে না, শোভাও কথা বলতে পারে না, সেই জন্য শোভার মনে হয় কি যে এরা নিশ্চয়ই তার কথা বুঝছে, তার সঙ্গে কোঅপারেট করছে, তার কথাগুলো বুঝতে পারছে, তার যে মনের কষ্ট বেদনা এগুলো তারা বুঝতে পারছে, এটা শোভা মনে করে। 2টা গরুর নাম কি আমাদের মনে আছে? সর্বশিয়ার, পাঙ্গুলি। সর্বশিয়ার পাঙ্গুলি কি 2টা গরুর নাম। এই 2টা গরুর সাথে গোয়ালে শোভার অনেক যাতায়াত, অনেক দেখাশোনা, বোঝাপড়া। এদের শোভা ভালোবাসে, এরাও শোভাকে ভালোবাসে। শোভা মনে করে এটা, না? শোভা এটা মনে করে। এবার গোসাইদের ছোট ছেলে যে প্রতাপও কিন্তু শোভার একটা ভালো বন্ধু হয়ে উঠেছে। পরিবার কিন্তু শোভার বন্ধু হয়ে ওঠেনি, পরিবারের কথা এখানে কমই বলা আছে। বেশি বলা আছে শোভার পারিপার্শ্বিক অবস্থা, শোভা কিভাবে হচ্ছে তার জীবনযাপন করছে, শোভার মনের অবস্থা কি, এটা হচ্ছে আমরা এই গল্পে বেশি দেখতে পাই। প্রকৃতির কাছেই হচ্ছে শোভা বেশি মুক্তি লাভ করে, আনন্দ লাভ করে। বিশালত্বের একটা জায়গা শোভা প্রকৃতির কাছে পায়। সেখানে গোসাইদের বাড়ির যে ছোট ছেলেটা, সে কিন্তু বাউন্ডুলে আমরা দেখতে পাই। লেখক একদম মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে ছেলেটি হচ্ছে বাউন্ডুলে, সে কোনো কাজকর্ম করে না। আর সেই হচ্ছে শোভার বন্ধু। আর হচ্ছে এই যে প্রতাপ কাজকর্ম করে না বিধায় সে হচ্ছে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সবার সব কাজে প্রতাপকে দেখা যায়। যে কোনো রকম সুবিধা অসুবিধা যাই হোক না কেন, যে কোনো কাজে যদি প্রতাপকে ডাকা হয়, প্রতাপকে পাওয়া যায়। এবং বাউন্ডুলে ছেলেরা এরকমই হয়, তারা পরিবারের কাছে ভালো না হয়ে তারা বাইরের মানুষের কাছে ভালো হয়, কারণ তাদের কাজ করে দেয়, এই জন্য সে ভালো হয়। এবং এই প্রতাপ মাছ ধরতে পছন্দ করে, আর ছিপ ফেলে মাছ ধরে, জাল নিয়ে তো চুপ করে ফেলে দিলাম আর উঠে নিলাম, মাছ হয়ে গেল। কিন্তু ছিপ ফেলার জন্য কি ধৈর্য দরকার হয়, আর শব্দ করলে মাছ আসে না, ধরা যায় না, তাই না? প্রতাপ অনেক ধৈর্য নিয়ে বসে থাকে। তখন শোভা হয় হচ্ছে তার বন্ধু। শোভা যেহেতু কথা বলতে পারে না, সেহেতু সে সাউন্ডও করে না, প্রতাপের কোনো সমস্যাও হয় না। আর একটা মানুষ বন্ধু পেয়ে শোভার খুব ভালো লাগে। এখন শোভার সাথে প্রতাপের সম্পর্কটা কি আমরা কি জানি? শোভা তো একটা মেয়ে, প্রতাপ একটা ছেলে, সে হচ্ছে বাইরের ছেলে। তার মানে তাদের ভেতরে সম্পর্কটা কি হতে পারে? আমরা অনেকেই অনেক কিছু ধরে নিতে পারি। শোভার যেহেতু বিয়ের কথা হচ্ছে, আমরা শেষ দিকে দেখতে পাই, তখন কিন্তু 14-15, 13-14-12 এরকম বয়সে কিন্তু মানুষ বিয়ে দেওয়ার জন্য বেশি উতলা হয়ে উঠত। যেহেতু আমরা জানি না শোভার বয়স কত, আর বিয়ের মানে কেবল কথা হচ্ছে, সেজন্য আমরা ধরে নিতে পারি যে 11 থেকে 15 এর ভেতর শোভার বয়স 11 থেকে 15 এর ভেতরই হবে। তার মানে কি সে বালিকা, কিশোরী, সদ্য। এখন তার মনের ভেতর কি আছে আমরা জানি না, এবং লেখকও এটা আমাদের
প্রকাশ করতে চান না। কিন্তু অবশ্যই এখানে কোনো খারাপ বা এখানে কোনো অন্যরকম কোনো রিলেশন যেটা থাকে ছেলে আর মেয়ের মধ্যে, এরকম হয়তো বা লেখক বোঝাতে চান না। আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি পড়েছি? পোস্টমাস্টার গল্পে কিন্তু পোস্টমাস্টার এবং রতন নামে একটা মেয়ে থাকে, সে কিশোরী, তার সঙ্গে কিন্তু লেখকের আর কি ওই পোস্টমাস্টারের একটা সম্পর্ক হয়। কিন্তু এই সম্পর্কটা যে কিসের সম্পর্ক, কী সম্পর্ক, লেখক এটা খোলাসা করেন না। এখানে হয়তো রতন আর পোস্টমাস্টারের মতো সম্পর্ক প্রতাপ আর শুভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তোমরা চাইলে গল্পটা পড়ে নিতে পারো। পোস্টমাস্টার খুবই ভালো একটা গল্প। ওর একটা ডায়লগ জানো, খুবই মানে প্রচলিত, পৃথিবীতে কে কাহার। কেমন মনে হচ্ছে না? কিন্তু আসলে ওই কিশোরী মেয়েটা যখন পোস্টমাস্টার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও, ওই কিশোরী মেয়েটাকে ফেলেই পোস্টমাস্টারে চলে যেতে হয়। তখনই আর কি লেখক এই উক্তিটি করে যে পৃথিবীতে কে কাহার। যাই হোক, ওইদিকে না যায়। এখানে সম্পর্কটা আমরা বুঝি না কি, কিন্তু বাক প্রতিবন্ধী একটা মেয়ের তার সাথে এই ছেলেটির সম্পর্ক আমরা না বুঝলেও মেয়েটি কিন্তু আঁকড়ে ধরে বাঁচতে চায়। তার যে পরিবেশ, তার আশেপাশের যে পরিবেশ, মানুষ, পশু পাখি, গাছপালা, সব কিছুকে সে খুব আপন করে নিয়েছে। তাকে হয়তো কে কে আপন করেছে এটা মুখ্য বিষয় না, সে কিন্তু তার পারিপার্শ্বিকতাকে আপন করে নিয়েছে এবং এগুলো ছেড়ে সে যেতে চায় না। যখন কন্যা দায়গ্রস্ত পিতা কলকাতায় শুভার জন্য ছেলে দেখে আসে, তখন স্বভাবতই হচ্ছে শুভাকে নিয়ে যেতে হবে কলকাতায় বিয়ে দেওয়ার জন্য। কিন্তু কলকাতায় শুভা যেতে চায় না। শুভা কলকাতায় যাবে না। সে তার এই পরিবেশকে এত বেশি ভালোবাসে, তার এই পারিপার্শ্বিকতার প্রতি তার এত বেশি মমত্ব, যেটা ছেড়ে সে যেতে চায় না। কিন্তু সে কথা বলতে পারে না, এই জন্য সে এটা বোঝাতেও পারছে না। এবং তাকেও হয়তো কেউ বোঝে না। যারা কথা বলতে পারে তারা শুভাকে বুঝতে পারছে না। শুভা যে যেতে চাচ্ছে না সে বলতেও পারছে না, আবার সে যাবে না সেটা কাউকে বোঝাতে পারছে না। তাকে যেতেই হবে, এইরকম একটা মুহূর্তে আমরা পৌঁছে যাই শেষ দিকে। কিন্তু প্রতাপ আর শুভার মধ্যে যে সম্পর্ক, শুভা প্রতাপকে প্রত্যেকদিন পান এনে খাওয়াচ্ছে, তাদের মধ্যে একটা যে অন্তরঙ্গ কিভাবে বলি, তাদের যে সুসম্পর্ক, শুভা আর প্রতাপের যে সুসম্পর্ক, সেখানে শুভা কিন্তু রাগ করছে যে প্রতাপ কেন তাকে আটকাচ্ছে না। প্রতাপ তো কিছু বলতে পারতো, তাই না? প্রতাপ শুভাকে কি সু বলে ডাকে, আদরে ডাক, সু বলে ডাকে, কিন্তু তার মা বাবা কিন্তু ডাকে না। যে নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে সে কিন্তু বেশি একটু ভালোবাসে, আমরা এটা খেয়াল করতে পারি। যাই হোক, তখন প্রতাপকে শুভা বলছে, মানে মনে মনে যে শুভা ভাবছে যে কেন সে আটকাচ্ছে না। শুভা ভাবছে যে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। মানে এটা একটা অভিমানের জায়গা যে আটকাচ্ছে না কেন, তাই না? অভিমানের জায়গা থেকে বলছে যে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। কিন্তু প্রতাপ তো আসলে সৌভাগ্য বোঝে না, বুঝতে পারেনি। এই জন্য প্রতাপ আসলে এটার কোনো উত্তরও আসলে দিতে পারেনি, কারণ সে তো বোঝেইনি যে শোভা কি বলছে। শোভা এটা মনে মনে ভাবছে, শোভার মন খারাপ, শোভা সবসময় মন খারাপ করে থাকছে, কিন্তু তার তো যাওয়াই লাগবে, এখান থেকে তো সে চলেই যাবে। কিন্তু তার যে মনের অবস্থা আমরা কিন্তু জানি না। এই শোভা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা কিশোরী। আমরা প্রতিবন্ধী আগে বলতাম, এখন কিন্তু প্রতিবন্ধী শব্দটা কেমন মানে হেয় প্রতিপন্ন করার জন্য, মানে শুনলেই মনে হয় যে প্রতিবন্ধী, আসলে অন্য কিছু নাই, এই সেই এরকম। তো এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুই বলা যায় শোভাকে। বিশেষ চাহিদা বলতে কি বোঝায়, যে তার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আছে কিন্তু সেটা নাই। তার মানে তার কথা বলার আকাঙ্ক্ষা আছে কিন্তু সে কথা বলতে পারছে না, তার কথা বলার চাহিদা রয়েছে। যাই হোক, শোভা সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নেয়। যে পশু পাখি তার প্রিয় ছিল, সবার কাছ থেকে তার অশ্রু বের হয় তার চোখ দিয়ে, সে খুবই আর কি দুঃখিত হয়।
সেখানে আসলে একটা আছে যে শুক্লা দ্বাদশী রাত্রি, মানে কি পূর্ণিমার চাঁদ, চাঁদের যে 12তম দিন বেশ বড় সড়ো চাঁদ হয়ে যায়, তখন তখন সুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সে চির পরিচিত নদী তটে শস্প সজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকার মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না, আমার মতো দুটি বাহু জড়াইয়া বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। আসলে এখানে কিন্তু সুভার এই পারিপার্শ্বিকতার প্রেমটাকেই বোঝাচ্ছে লেখক, যে এই যে মুখ কথা বলতে পারে না, যে বোবা মেয়েটি তার পারিপার্শ্বিকতাকে ভালোবেসে এখান থেকে যেতে চাচ্ছে না। সে রাত্রেবেলা বের হয়ে সে যে নদীর তীরে বসে থাকতো, সেই নদীর কাছে যে সে হচ্ছে শস্পসজ্জা, মানে কি আমরা জানি শস্পসজ্জা হচ্ছে তৃণলতা, মানে ঘাসের যে আস্তরণটা পড়ে নদীর ঘাটে, সেখানে লুটাইয়া পড়ে শুয়ে পড়ে, তাই না? সে বলছে যে আমাকে তুমি যেতে দিও না, মানে শোভা তার যে অভিব্যক্তি সেটা সে কারো কাছে বলতে পারছে না, সে প্রকৃতিকেই বলছে যে আমাকে তুমি যেতে দিও না, আমি যেভাবে তোমাকে বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছি, আমি যেভাবে তোমাকে জড়াই ধরছি, তুমিও সেভাবে আমাকে আঁকড়ে ধরে রাখো, আমাকে যেতে দিও না। এই যে মানে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী শোভার মনের যে আকুলতা ব্যাকুলতা, এটা কিন্তু আমরা হয়তো নাও জানতে পারি, নাও বুঝতে পারি, এর আগে হয়তো আমরা কখনো বুঝিনি, এভাবে বোঝার চেষ্টা করিনি, কিন্তু যখন আমরা এই শুভা গল্পটা পড়ছি, শুভা গল্পটা সম্পর্কে আমরা অবগত আছি, তখন আমরা যদি এই ধরনের কোনো কিশোরী বা এই ধরনের কোনো মানুষকে দেখি, তাহলে আমাদের কিন্তু সহানুভূতি জাগবে, আমাদের মনে হবে, অবশ্যই মনে হবে এবং মনে হওয়া উচিত, যদি আমরা মানুষ হয়ে থাকি, যে তাদেরও চাহিদা আছে, তাদেরও প্রয়োজন আছে, তাদেরও বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, তাদেরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে, তারা যে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না, নিজেকে হেয় মনে করে, এটা থেকে আমাদের সরিয়ে আনতে হবে, আমাদের তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এই যে শুভা যে গ্রামে বাস করে, তাই না? এই শুভা কোন গ্রামে বাস করে আমরা জানি? শুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। শুভার বাবার নাম বাণীকণ্ঠ, তাই না? এই বাণীকণ্ঠ তার মেয়েকে খুব ভালোবাসছে। যাই হোক, এটা তথ্যের জন্য বললাম, কিন্তু আমরা আসলে এই গল্পে কি দেখতে পাচ্ছি? তোমরা তো গল্পটা সবাই পড়েছো, যথেষ্ট বড় হয়েছো, আমি আসলে ভেতরে কি কি আছে সেই ধরনের কিছু কিছু কথা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীর মন ও চিন্তা, আবেগ, অনুভূতিকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই গল্পে উপস্থাপন করেছেন, তাই না? আমরা এটা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীর কী কী প্রয়োজন হতে পারে, তার কী কী আবেগ চাওয়া পাওয়া আছে, এবং সে কীভাবে জীবনযাপন করছে সমাজে, আমরা সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং আমাদের কাছে যদি এরকম কোনো আশেপাশে যদি থাকে, তাহলে আমরা অবশ্যই তার প্রতি সহানুভূতিশীল হব। আমাদের এইসব শুধু বোবা না, যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন, যেমন আমরা কিছু অটিজম দেখি এখন, বুদ্ধি প্রতিবন্ধী যারা, তাদের আমরা অটিস্টিক চাইল্ড বলি, অটিজমের শিকার তারা, অটিস্টিক চাইল্ড। এছাড়া আছে অনেকে আসলে কথা বলতে পারে না, অনেকে কানে শোনে না, অনেকে চোখে কম দেখে, আমরা এর জন্য কিন্তু তাকে কখনোই কেউ প্রতিপন্ন করবো না, অবশ্যই তাকে আমরা সাহায্য করব এবং তার যতটা পারা যায় তাকে উপকার করার আমরা চেষ্টা করব, তার যতটা সাহায্য আমরা করতে পারি আমরা যেন সেটা সবাই করি। আমাদের এই সহানুভূতির জায়গাটাকে আঘাত করা বা সহানুভূতির জায়গাটাকে যে স্ফুরণের মাধ্যমে আমাদের জাগিয়ে তোলা, এটাই রবীন্দ্রনাথ করতে চেয়েছেন। আর আমরা আশা করি এটা ঠিক অনুপ্রাণিত হয়ে আমরা আর কখনোই যারা এরকম বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে তাদের হেয় করে দেখব না, তাদের সাহায্য সহযোগিতা করব। কি তাই তো করব? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই অনেক ভালো,
তোমরা সবাই এর আগেও কখনো কাউকে হেয় প্রতিপন্ন করোনি এবং করবেও না, আর এরপর থেকে তো অবশ্যই না, তাদের সাহায্য সহযোগিতা করবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে আসলে তুমি তো সব পারো, আপাত দৃষ্টিতে তুমি দেখতে পাচ্ছ, কথা বলতে পারছো, শুনতে পাচ্ছ, তোমার মা বাবা তোমাকে ভালোবাসছে, তুমি তোমার একটা চাহিদা বলতে পারছো যে আম্মু আমি খাবো, আম্মু আমার কষ্ট হচ্ছে। কিন্তু যে শিশুটার এরকম নাই কোনো কিছু প্রয়োজন, যে সে চোখে দেখে না, কানে শোনে না, সে কথা বলতে পারে না, এরকম যদি হয় তার কতটা কষ্ট, সেই কষ্টটা আমাদের হৃদয় দিয়ে অনুভব করতে হবে, আমরা যেন সেটা অনুভব করতে পারি। আর এখানে যে শব্দার্থ আছে এগুলো আমরা একটু দেখব, এগুলো তোমরা বাসায় করে নিও। আর যে প্রশ্নগুলো আছে এখানে প্লাস অন্য কোথাও আছে তো সবার আমি জানি, তোমরা সেগুলো আসলে করবে। আর গল্পটা মূলত ভালো করে পড়ার চেষ্টা করবে। আর একটা কথা তোমাদের বলে দিই যে তোমরা যখন যে গল্প, কবিতা, উপন্যাস, নাটক যাই করো না কেন, মানে কেন পড়ছো, কেন তোমাদের দেওয়া হয়েছে, এই জিনিসটা তোমরা খোঁজার চেষ্টা করবে। এটা যদি খুঁজতে পারো এবং পেয়ে যাও, তাহলে এই যে পাঠের উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য এবং তোমাদের পাঠ্য করার উদ্দেশ্য সফল হবে সাহিত্যের। ঠিক আছে, তোমরা তাহলে এটা খুব ভালো করে পড়ো। নেক্সট দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থেকো, ঠিক আছে, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।